ছাত্রছাত্রীদের সুবিধার্থে 4th সেমিস্টার ডিএসসি প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে। কবিতাটির নাম ফ্যান। সেই কবিতার আলোচনা এবং বিশ্লেষণ এই ভিডিওতে করছি। কবিতার প্রেক্ষাপটে যা আমরা পাব সেটি হলো দুর্ভিক্ষ, মন্বন্তর। শব্দটি মন্বন্তর, মর্মন্তর নয়। মন্বন্তর বা দুর্ভিক্ষ দুটো ভাগে সৃষ্টি হয়। এর দুটো কারণ আছে। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ, অপরটি হলো মনুষ্য সৃষ্ট কারণ বা কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ বলতে যদি কোনো সময় বা কোনো এক বিশেষ বছরে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির কারণে আবাদি শস্য সমস্ত যদি নষ্ট হয়ে যায়, তবে এরকমের অভাব বা মন্বন্তর নেমে আসে। খাদ্যশস্যের অপ্রতুলতা লক্ষ্য করা যায়। আর অপর যে কারণ, যেটিকে কৃত্রিম কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ হিসেবে চিহ্নিত করছি, এর মূলে রয়েছে মূলত কিছু অসাধু ব্যবসায়ীদের অমানবিক কার্যকলাপ। যদি বাজারে প্রভূত পরিমাণে খাদ্যশস্য থেকে থাকে এবং সেই খাদ্যশস্য যদি কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলেও কিন্তু দুর্ভিক্ষ আসতে পারে বা মন্বন্তর নেমে আসতে পারে। যে কথাগুলো বিভিন্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের যে থিওরি, সেটা অনেক ডিটেলস, যদিও মানে খুব সংক্ষেপে একটা দিক আমি বলছি। সেখানে উনি কথা বলেছেন যে ভারতবর্ষের মতন যে সমস্ত উন্নয়নশীল দেশ রয়েছে, সেই দেশের বৈষম্য বা অর্থনৈতিক দুরবস্থা তখনই ঠিক হতে পারে যদি প্রাকৃতিক দ্রব্য সামগ্রীর বা খাদ্যদ্রব্যের সুষম বন্টন হয়। হ্যাঁ, আর এক শ্রেণীর মানুষের মধ্যে যদি সেটি চলে যায়, তবে কিন্তু দুর্ভিক্ষ বা মন্বন্তর বা অপ্রতুলতা নেমে আসতে পারে। তো 76-এর মন্বন্তরের কথা তোমরা প্রত্যেকে জানো। এছাড়া এক কৃত্রিম মন্বন্তর সৃষ্টি হয়েছিল 1350 বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ হলো 1943। সেই সময়টাকে আমরা 50-এর মন্বন্তর হিসেবে চিহ্নিত করেছিলাম। এই 50-এর মন্বন্তর সৃষ্টির কারণ কিন্তু ছিল কৃত্রিম। বিভিন্ন গল্পকারের গল্পে, নাট্যকারের নাটকে এই প্রসঙ্গগুলো এসেছে, আমরা জেনেছি। কিছু কবিতাতেও দুর্ভিক্ষের কথা, অভাবের কথা, ক্ষুধার যন্ত্রণার কথা আমরা পেয়েছি, জেনেছি। ঠিক এরূপ একটি ক্ষুধার যন্ত্রণাময় কবিতা হলো ফ্যান কবিতাটি। এই ক্ষুধার স্বরূপটি বোঝানোর জন্য বা একটু পরিষ্কার করার জন্য তোমাদের কিছু গল্পকারের বা অন্যান্য রচয়িতাদের একটা দুটো রচনার কথা উল্লেখ করি। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছোট গল্প তোমরা পাবে, যেগুলো খাদ্য ও বস্ত্র সংকটের প্রেক্ষাপটে লেখা এবং সেখানে মানুষের
দুর্গতি কোথায় নেমেছিল তোমরা জেনেছ। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনীয়, নমুনা, কে বাঁচায় কে বাঁচে, শিল্পী, এই সমস্ত গল্পে দেখেছি যে মানুষ খেতে পারছে না, মানুষ না খেতে পেয়ে রাস্তাঘাটে, ফুটপাথে, যে কোনো স্থানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কি সেই ভয়াবহ অবস্থা! এগুলো কিন্তু কোনো গল্প নয়, সম্পূর্ণটাই বাস্তব। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখাতেও আমরা পেয়েছি ক্ষুধার যন্ত্রণার কথা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। নজরুল ইসলাম তার আমার কৈফিয়ত কবিতাতে বলেছেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন। এছাড়া বিমল ঘোষ বলে একজন কবি ছিলেন, পুরো নাম বিমল চন্দ্র ঘোষ। তিনি ক্ষুধা নামে একটি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতাতে কবি বলছেন যে তৎকালীন শাসক ক্ষুধাকে বেআইনি ঘোষণা করেছে, আর ক্ষুধাতুর যে মানুষ তাদেরকে বয়কট করেছে, তারা খুব ভয়ঙ্কর, তারা সমাজের কাছে জঞ্জাল স্বরূপ। ওই কবিতাতে কবি দেখিয়েছেন যে মানুষ ক্ষুধার যন্ত্রণায় কিভাবে কাতরাচ্ছে, আর যারা এই ক্ষুধা সৃষ্টি করেছে, যে অসাধু শাসক বা বিত্তশালী শ্রেণী কিংবা অভিজাতরা, তাদেরকে তিনি সাম্রাজ্যবাদের মুখোশধারী বলেছেন। সাম্রাজ্যবাদী আগ্রাসন যেমন করে কম শক্তিশালীদের ওপরে আক্রমণ করে, তাদের বেমালুম সর্বস্ব লুটে নেয়, ঠিক তেমনি ভাবে এই সমাজের মুনাফালোভী ব্যক্তিবর্গ তাদের আখের গোছানোর জন্য সাধারণ মানুষকে এরূপ ভয়ানক পরিণামের দিকে ঠেলে দিয়েছে। এছাড়া আমরা মহাশ্বেতা দেবীর লেখাতেও এই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলোর অভাবে মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা তিনি লিখেছেন। বিমল কুমার মজুমদার তার গল্পতে দেখিয়েছেন, নিম অন্নপূর্ণা বলে একটি গল্পতে দেখাচ্ছে যে চকর খাচ্ছে, শালুক জাতীয় জিনিস খেয়ে ছোট ছোট শিশুরা তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। শঙ্খ ঘোষও বলেছেন, শিশুদের সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইরূপ ক্ষুধার পীড়নের একটি কবিতা হলো ফ্যান কবিতাটি। এই কবিতাতে কবি দেখাচ্ছেন যে মানুষ ক্ষুধা নিবারণের জন্য দৌড়ে দৌড়ে ফ্যান চেয়ে বেড়াচ্ছে, ভাত নয়। ভাত পেলে তারা কতটা উচ্ছ্বসিত হবে তা ধারণারও বাইরে। এবং এই দৃশ্য আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখাতেও পাবো। সুভাষ মুখোপাধ্যায় তার কবিতাতেও এবং কিছু রিপোর্টার্স জাতীয় লেখাতেও দেখিয়েছেন যে এরকম কৃত্রিম একটা মন্বন্তর বা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, ফলে গ্রামের মানুষের অসহায়তা অত্যন্ত বেশি। তাই তারা কি করছে, গ্রাম ছেড়ে শহরের বুকে পাড়ি জমাচ্ছে
এবং শহরে এসে দেখছে যে সেখানেও একই রকম অবস্থা। এই কবিতাটাও কিন্তু ঠিক ওইভাবেই শুরু হয়েছে। দেখো, কবিতার শুরুতে প্রথম লাইন বলেছে, নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়। শহরের পথে পথে ভ্রাম্যমান অনাহার ক্লিষ্ট মানুষের করুণ ছবি কবি কবিতায় দেখাচ্ছেন। শহরের পথে পথে, শহরের রাস্তায়, ফুটপথে মানুষ খাবারের সন্ধানে এসেছে। এবং কবি কি বললেন দেখো, বলছেন অদ্ভুত এক জীব। সত্যি কথা বলতে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে যদি খুব সংক্ষেপে এক দুটো কথা বলি, তাহলে তিনি নগর কলকাতার কবি, অবশ্যই তিলোত্তমা নগরীর কবি। কিন্তু এই নগর বা শহরের বুকেও যে অসংখ্য কান্না লুকিয়ে রয়েছে, সেই কান্নাগুলোকে তিনি অন্বেষণ করে দেখিয়েছেন। যেমন তিনি তার গল্পগুলোতে দেখিয়েছেন, তেমনি তার কবিতাতেও তিনি তা তুলে ধরেছেন। অত্যন্ত মানবতাবাদী, সমাজ সচেতন ও সমাজ মনস্ক একজন আধুনিক কবি। কল্লোল যুগেই যার আত্মপ্রকাশ, সুতরাং তার লেখনী যে এমন হবে বা তার লেখাতে যে মানুষের জীবন যন্ত্রণার কথা ফুটে উঠবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, তার শুধু কেরানি, উন্নাম, সংসার সীমান্তে, তেলেনাপোতা আবিষ্কার, এই সমস্ত গল্পে তিনি মধ্যবিত্ত জীবনের যন্ত্রণার কথা যেমন দেখিয়েছেন, এই কবিতাতেও ঠিক তেমনি মধ্যবিত্তের এবং সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে দেখাচ্ছেন। দেখো, এখানে আমরা কবিতাতে কবি বলছেন যে এক অদ্ভুত জীব দেখা যাচ্ছে। কোথায়? নগরের পথে পথে, শহরের পথে পথে। এই অদ্ভুত জীবটাকে, এই শব্দটিকে ব্যাখ্যা করার জন্য আমি সুভাষ মুখোপাধ্যায়ের একটি রিপোর্ট আজ সাহায্য গ্রহণ করছি। সুভাষ মুখোপাধ্যায় তার হাত বাড়াও বলে একটি রিপোর্ট আছে, বলছেন যে তিনি এক অদ্ভুত জীব দূর থেকে দেখছেন। সে জীবটা ঠিক মানুষের মতো নয়, কিন্তু হামাগুড়ি দিয়ে চলছে। হ্যাঁ, দূর থেকে বোঝা যাচ্ছে না, এবং হামাগুড়ি দিয়ে চলছে, আর ওই পথ থেকে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে তুলে। তারপরে কবি যখন ক্রমশ সেই জীবটির কাছে আসছেন এবং একেবারে কাছে এসেছেন, যখন দেখলেন যে সেই জীব আর কেউ নয়, অমৃতস্য পুত্র মানব সন্তান, ওই দৃশ্য দেখে কবি প্রায় মূর্ছা যাচ্ছিলেন। সুভাষ মুখোপাধ্যায় প্রায় মূর্ছ যাওয়ার মতন অবস্থা। উনি ওখানে এই শব্দটি ব্যবহার করেছেন, অদ্ভুত এক জীব। মানুষ হয়েও মানুষের মতো নয়, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কোমর ভেঙে গেছে, মাজা পড়ে গেছে, খাবার নেই তো, পুষ্টির অভাবে শরীরের মানে কঙ্কালসার সেই ছবি বেরিয়ে এসেছে। এই কবিতাতেও প্রেমেন্দ্র মিত্র এরকম এক অদ্ভুত জীব দেখছেন শহরের নগরের পথে পথে। তারপরে তিনি বলেছেন, এরা ঠিক মানুষের মতো নয়, মানুষের ব্যঙ্গচিত্র, কার্টুন চিত্র। আসলে কবি অত্যন্ত যন্ত্রণায় কাতর হয়ে, যাদের জন্য বা যে সমাজ ব্যবস্থার জন্য তাদের এই অবস্থা, সেই সমাজকে, সমাজের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। এবং তারপরে আমরা কবিতাতে দেখব যে এদেরকে কোন চোখে দেখা হচ্ছে। বলছে, এরা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায়, উচ্ছিষ্টের আস্তা কুড়ে বসে বসে ধোঁকে আর ফ্যান চায়। এই যে উচ্ছিষ্টের আস্তা কুড়েতে বসে বসে ধুঁকছে আর ফ্যান চাইছে, পথে জঞ্জালের মতন এরা জমে রয়েছে। অন্তত পক্ষে ওই
যে মানুষগুলো হাত বাড়াতে পারে না, যাদের প্রচুর দ্রব্য সামগ্রী, খাদ্য সামগ্রী সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হাত বাড়ায় না, তাদের কাছে, সেই সমস্ত মানুষের কাছে এরা জঞ্জাল স্বরূপ। এরা কি করছে? উচ্ছিষ্টের আস্তাগুড়ে কোথায় রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বার করছে। সেগুলো খুঁজে বের করে নবান্ন নাটকের এরকম একটা দৃশ্য তোমরা দেখবে। নবান্ন নাটকে একটি ডাস্টবিনে কুঞ্জ বলে একটি চরিত্র, সে কুকুরের সঙ্গে মারামারি করে, লড়াই করে ওই উচ্ছিষ্টে ডাস্টবিনে যে খাবার পড়ে আছে সেই খাবার খাওয়ার চেষ্টা করছে। একই চিত্র আমরা দেখি সমরেশ বসুর আদাব গল্পেও তোমরা পাবে একই চিত্র। সমরেশ বসুর আদাব গল্পেও আমরা ওই যে দেখেছি যে হিন্দু ও মুসলমান দুজন যেখানে আশ্রয় নিয়েছেন, লুকিয়ে রয়েছেন, দুটো বিধর্মী মানুষ, তার পাশেই কিছু কুকুরের আর্তনাদ শোনা যাচ্ছে এবং সেখানেও মানুষ ওই ডাস্টবিনে, সেই আস্তাগুড়িতে খাবার, মানে ক্ষুধা নিবারণের জন্য খাবার খেতে আসছে। এই কবিতাতেও কবি সেই প্রসঙ্গ এনেছেন। আর তারপরে কি বলছেন? এদেরকে মানুষ নয়, ঠিক মানুষের সদ্ভাই বলে কবি উল্লেখ করছে। এখানেও তীব্র শ্লেষ রয়েছে। সৎ শব্দটিকে আমরা কিভাবে দেখি? আমরা নয়, অনেকে দেখে, প্রত্যেকে একই রকম নয়। সৎ সন্তানদের আমরা অনেক সময় দেখেছি অবহেলা করতে, তারা অবহেলায়, অনাদরে খুব কষ্টে জীবনযাপন করে। তারপরে যারা সৎ, অর্থাৎ আত্মজ নয়, নিজের আত্মা থেকে জাত নয়, তাদেরকে এরকম তাচ্ছিল্যের চোখে দেখে অনেকে। তো এই মানুষকেও ওই চোখে দেখা হচ্ছে, যে কারণে কবি কি বলছেন? মানুষের সৎ ভাই, মানুষ হয়েও যেন মানুষ নয়, এই চোখেই তাদেরকে দেখা হচ্ছে। সৎ শব্দটিকে আমরা যেমন তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখি, ঠিক সেই দৃষ্টিতে দেখা হচ্ছে। এই মানুষের অপরিমেয় কষ্ট যন্ত্রণা দেখেও সভ্যতার ধ্যান ভাঙেনি। তাই কবি বলছেন, তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান। একদিন এরা বুঝি চষে ছিল মাটি, তারপর ভুলে গেছে পরিপাটি, কত ধানে হয় কত চাল। অথচ এই যে শ্রমজীবী মানুষগুলো, যে মানুষগুলো আজ অভুক্ত, আজ অনাহার ক্লিষ্ট, খেতে পারছে না, খেতে পাচ্ছে না, তারাই কিন্তু ইমারত বানিয়ে দিয়েছিল, যেখানে অভিজাতরা, যেখানে সমাজের সেই সমস্ত মুনাফালোভী ব্যক্তিবর্গ, যারা অট্টালিকায় আরামে বসবাস করে, এই রকম মন্বন্তরের দিনেও যারা বহু ব্যঞ্জনের সাহায্যে খাবার খায়, তারা যে অট্টালিকায় বসবাস করছে বা যে বিলাস ব্যসনে মগ্ন, সেই সমস্তটাই কিন্তু এই সাধারণ মানুষ গলদঘর্ম হয়ে তাদের কাছে সেটা পৌঁছে দেয়। অথচ আজ তারাই লাঞ্ছিত, অথচ আজ তারাই ন্যূনতম ক্ষুধা নিবারণের যে খাবার, সেই খাবারটুকু পাচ্ছে না। এরাই রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে বলেছেন যে সভ্যতার প্রকৃত ইতিহাস রচয়িতা, তার ওরা কাজ করে কবিতায়। মাঠে ঘাটে বাটে সমস্ত স্থানে এই সাধারণ মানুষ, এই শ্রমজীবী মানুষ, এই শূদ্ররা কাজ করে চলেছে। দুর্যোগে, রাষ্ট্রবিপ্লবে, ঝড়ে ঝঞ্ঝায় এদের কর্মধারা অব্যাহত থাকে। তথাপি ওই সেই সুকান্ত ভট্টাচার্যের পুরনো ধাঁধা কবিতার এই লাইনটির মতন, গরিব লোকের, বড় লোকের
ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়, হিংটিং ঝট প্রশ্ন, এসব এরকম সমস্ত প্রশ্ন আসে। এখানেও কবি এই চিত্র তুলে ধরার মধ্য দিয়ে যারা সভ্যতার প্রকৃত ইতিহাস রচনা করছে, যাদের জন্য সভ্যতা সচল, আমাদের জীবন প্রবাহ সচল, তারা আজ না খেতে পেরে অভুক্ত অবস্থায় পথে ঘাটে মৃত অবস্থাতে পড়ে রয়েছে। অন্ন ছেঁকে তুলে নিয়ে ক্ষুধাশীর্ণ মুখে যেই ঢেলে দিই ফ্যান, মনে হয় সাধি এক পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ। এখানে মানবতাবাদী কবি এক মানবতা বিরোধী কাজ করার জন্য যন্ত্রণা পাচ্ছেন। কবি কি করেছেন? কবি ওই যে যারা দাঁড়ে দাঁড়ে বা দৌড়ে দৌড়ে ফ্যানের জন্য ঘুরছে, তাদের কবি কি করেছেন? একটু ফ্যান দিয়েছেন। কিন্তু এই ফ্যান দিয়ে তিনি আরো বেশি কষ্ট পাচ্ছেন, কারণ পর্যাপ্ত খাবার তিনি তাদের দিতে পারেননি। এই ফ্যান দেওয়াকে কবি নিজেকে, এই ফ্যান দেওয়ার মধ্য দিয়ে তার কি মনে হয়েছে? এক পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ। এই কল্যাণ না করলেই বরঞ্চ ভালো ছিল। পশুসুলভ আচরণ। পশুরা যেমন নিজের সন্তানের খাবারেও থাবা বসাতে দ্বিধাবোধ করে না, এই আচরণ খানিকটা তেমন। আর তারপরে একেবারে শেষে কবি বলছেন, রাজপথে তিনি কি দেখেছেন? কচি কচি শিশুর কঙ্কাল, মাতৃস্তন্যহীন। এবং তারপরেই কবি প্রশ্ন করছেন, দধিচির হাড় ছিল এর চেয়ে আরও কি কঠিন? দধিচি একজন পৌরাণিক ঋষি, যার হাড় থেকে বজ্র তৈরি হয়েছিল এবং সেই বজ্র তৈরি করে বৃত্রাসুরকে নিধন করা হয়, হত্যা করা হয়। তো কবি পথে পথে রাস্তায় মাতৃস্তন্যহীন যে শিশুদের কঙ্কাল দেখছেন। কেন মাতৃস্তন্যহীন? হয়তো মায়েরা মারা গেছে, কিংবা মায়েরাও তাদের প্রাণ বাঁচানোর জন্য খাবার অন্বেষণের জন্য এখানে ওখানে ছুটোছুটি করছে, আর অভুক্ত শিশুরা মাতৃস্তন্যহীন হয়ে কঙ্কালসার অবস্থায় পথে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কবির প্রশ্ন তাই, দধিচির হাড়ের চেয়েও এই যে এদের যে কাঠিন্য, এই শিশুর কঙ্কালের যে কাঠিন্য, সেটা বরঞ্চ বেশি। ক্ষুধার যন্ত্রণার কাঠিন্য আরো বেশি। তাই কবি প্রশ্নের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে দধিচির হাড় হয়তো এর চেয়ে কঠিন ছিল না। ঠিক আছে, এরপরে যদি কোনো রিকোয়েস্ট আসে, আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো।